না খেয়ে দরজা দিয়ে যখন ঘরবন্দি হয়ে থাকতেই চায় তখন তাই থাকুক। এক রাত না খেলে এমন কিছু ক্ষতি হবে না। ওনার যখন আমাকে নিয়ে এতটা নৈরাশ্য থাকতে পারে, তখন আমারই বা কি প্রয়োজন ওকে নিয়ে এত বৃথা চিন্তা করে। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দগ্ধ বাসর, আর আজকের পর্ব হলো 9 আর 10। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। এক এক করে সবকটা গাড়ি বেরিয়ে গেল লন থেকে। তাদের ইঞ্জিনের শব্দ দূর থেকে দূরে মিলিয়ে গেল ধীরে ধীরে। আমি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। একা থাকতে মন চাইছে বড়। এখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না কারোর মুখ দেখতে। আমার মার্কশিট এখনও মনোহর কাকার গাড়ির ব্যাক সিটে পড়ে আছে। উঠে গিয়ে সেটা আনতে আর মন চাইছে না। আমার ভালো রেজাল্ট, জেএনইউতে মাস্টার্সের পড়াশুনো, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন সবটাই এখন বড্ড অচেনা লাগছে। মনে হচ্ছে ওগুলো যেন কোনো সুদূর অতীতের ইতিহাস মাত্র। আমার বাস্তবের সাথে তাদের কোনো যোগাযোগই নেই। একটা মাত্র দিন আর একটা মাত্র মানুষ আমার গোটা জীবনটাকে এক পলকে তছনছ করে দিয়ে চলে গেল। নিজের চোখের সামনে সব কিছু তাসের ঘরের মতো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়তে দেখলাম আমি, কিন্তু আটকাতে পারলাম না। আমার সম্পূর্ণ অস্তিত্বকে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে ওই আকাশ শর্মা নামের লোকটা চলে গেল। দমকা এক বাতাসের মতো উদয় হলো ওর, আর তারপর ঘূর্ণিঝড়ের মতো সব কিছু আমার ওলট পালট করে নিমেষে বেরিয়ে গেল। আজ সকালে ঘুম ভেঙে দেখা জগৎটার সাথে এখনকার জগৎকে মেলাতে পারলাম না আমি, আর না সেই সকালের আমির সাথে এখনকার আমির কোনো মিল পেলাম। আমার আগামী দিনের সুখের পরিকল্পনা, স্বনির্ভর হওয়ার স্বপ্নের আর তিল পরিমাণ মনের দূর দূরান্ত কোনায় নেই। আছে খালি সীমাহীন আশঙ্কা আর আসন্ন ভবিষ্যতে আমার পরিণামবিহীন ভবিতব্যের ভয়। নিজের ঘরের বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে বসেছিলাম এক মনে। কখন যে দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেলের শেষে আলো মুছে নিয়ে সন্ধ্যার সূচনা হয়েছে জানি না। হঠাৎ করে দরজায় ঠক ঠক করে টোকা পড়ার আওয়াজে ভাবনার জগৎ ছিন্ন হলো। চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের রেখাটা মুছে নিয়ে উঠে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম, কে? বেশ কিছুটা সময় নিয়েই বাইরে থেকে উত্তর ভেসে এলো, মেহুল, দরজাটা একটু খোলতো, কথা আছে তোর সাথে। আরে, এটা তো বাবার গলা, কিন্তু গলাটা এমন শোনাচ্ছে কেন? পড়িমড়ি করে দরজাটা খুলে দিতেই সামনে যাকে দেখলাম তাকে ঠিক চেনা মনে হলো না। মনে হলো যেন বাবার ছদ্মবেশ নিয়ে এ অন্য কেউ আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। একটা বেলার মধ্যে মানুষটার বয়স যেন দ্বিগুণ বেড়ে গেছে। বারবার করে মোছা হলেও চোখের কোণ বেয়ে গড়িয়ে নামা জলের রেখাটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখের নিচে কালি পড়েছে গভীরভাবে। মাথার চুল উস্কো খুস্কো। সকালে যে জামাটা গায়ে ছিল সেটাই এখনো পড়ে রয়েছে। চোখ মুখ শুকিয়ে বাবাকে আজ এই মুহূর্তে সত্যিই বড় অচেনা লাগছে। আমাকে সামনে দেখেই বাবা একটু আমতা আমতা করে জিজ্ঞাসা করলো,
কিছু খেয়েছিস সকাল থেকে? ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। কষ্ট হলো ভীষণ, মাথা নেড়ে বললাম না। কথাটা আদৌ শুনলো কি না কে জানে। ঘরে ঢুকে লাইটের সুইচগুলো অন করে দিয়ে বলল, সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে, আলো জ্বালাসনি কেন ঘরে? বাবার খাপছাড়া কথাগুলো বড় অদ্ভুত লাগছিল আমার কাছে। মনে হচ্ছিল আসলে যেটা বাবা বলতে চাই সেটা বলতে না পেরে এদিক ওদিকের কথা বলে নিজেকে সামলাতে চাইছে। সকালে যে ঘটনাটা ঘটল তারপর হয়তো এমনটাই হওয়া স্বাভাবিক। এই থমথমে গুমোট পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। এই প্রথমবার বাবা আর আমি সামনাসামনি আছি, অথচ দুজনের কারোর মুখে কোনো কথা নেই। এমনটা তো আগে কখনো হয়নি। কাল অবধি তো দুজনে সামনে থাকলে কথা শেষই হতো না। কে কার কথা আগে শোনাবে, সারাদিন ধরে তার সাথে কি কি ঘটেছে, কি কি হয়েছে। আর আজ এত প্রশ্নের মাঝেও কোনো কথা নেই কারো মুখে। নিস্তব্ধতার ভার যখন ক্রমশ শ্বাস বন্ধ করে ফেলেছে, ঠিক তখনই বাবাই বলে উঠল, আমি একটা ডিসিশন নিয়েছি মেহুল, আর আমি চাই তুমি সেটা মেনে নিও। বাবা হিসেবে এটুকু দাবি তো আমার থাকতেই পারে, বলো? শুনলাম ঠিকই, কিন্তু মানে কিছু বুঝলাম না ওর। কিন্তু প্রশ্নও করলাম না কোনো। নীরবেই তাকিয়ে রইলাম বাবার মুখের দিকে। আমার নীরবতাকেই আমার সম্মতি ধরে নিয়ে বাবা বলে উঠল, আমি ঠিক করেছি সামনের বুধবার, মানে ঠিক 2 দিন পর তোর বিয়ে হবে। পাত্র আমার পরিচিত, মিত্তল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক নবীন মিত্তলের ছেলে পার্থের সাথে। তোর গত বার্থডে পার্টিতে নবীন সস্ত্রীক উপস্থিত ছিল, ওর ছেলেও এসেছিল। ওদের তোকে তখন থেকেই পছন্দ। আমাকে বেশ কয়েকবার ঘুরিয়ে প্রস্তাবও দিয়েছে নবীন, কিন্তু তোর গ্র্যাজুয়েশনের কমপ্লিট হয়নি বলে আমি তেমন গুরুত্ব দেইনি। কিন্তু এখন যখন তোর গ্র্যাজুয়েশন শেষ হয়েই গেছে, তখন আর আমি দেরি করতে চাই না। এই কিছুক্ষণ আগেই নবীনের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ওরা সবাই বিয়েতে রাজি। ওর ওয়াইফ ওদের কুলপুরোহিতের থেকে জেনে ফেলেছে 2 দিন পরেই ভালো দিন আছে। ওরা ওই দিনই তোকে বাড়ির বউ করে ঘরে তুলতে চায়। আর আমারও তাই মত, যতই হোক শুভ কাজে দেরি না করাই ভালো। একটানা কথাগুলো বলে দম নিল বাবা, তারপর আমার দিকে তাকালো। আমি তখন যেন আর নিজের মধ্যে থেকেও নেই। কথাগুলো যেন মানেই ঠিক করে বুঝতে পারিনি আমি। আমার বিয়ে সামনের বুধবারে, 2 দিন বাদে। বাবা পাত্রও ঠিক করে ফেলেছে, ডেটও ফিক্সড করে দিয়েছে। আমার রেজাল্ট, আমার মাস্টার্স, চাকরি, আমার নিজের পায়ে দাঁড়াবার স্বপ্ন, এগুলো তাহলে কি হবে? আমি যে স্বাবলম্বী হতে চাই, তার কি হবে? বাবা এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল, তাও আবার আমাকে না জানিয়ে। কেন? কিভাবে? অনেক প্রশ্ন, কিন্তু সে মুহূর্তে তাদের একটাও মুখ থেকে বের হলো না। অভিমানী কান্নায় গলা বুজে আসছিল, তবুও কোনো মতে তা চেপে রেখে শুধু বললাম, বাবা, আজ আমার রেজাল্ট আউট হয়েছে গ্র্যাজুয়েশনের। তুমি তো একবারও জানতে চাইলে না রেজাল্ট কেমন হয়েছে, একবারেও তো মার্কশিট দেখতে চাইলে না। আমার কথা শেষ হতে না হতেই বাবা ভীষণ ঝাঁজের সাথে বলে উঠল, ওসব এখন থাক মেহুল, এখন ওর থেকেও দরকারি কাজ রয়েছে আমার। আর আমি জানি মার্কস তোমার মোটামুটি ভালোই এসেছে, তাই ও নিয়ে বেশি ব্যস্ত হবার দরকার নেই।
তোমাকে যেটা বললাম সেটা ভালোভাবে মাথায় বসিয়ে নাও, কেমন? আর কাল মনোহরের সাথে গিয়ে যা কিছু প্রয়োজন শপিং করে এসো, আমি টাকা দিয়ে দেব। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না বাবা, বেরিয়ে গেল আমার ঘর থেকে। ঠিক যেমন করে এসেছিল তেমনি নিজের বক্তব্যটুকু জানিয়ে চলেও গেল। তবে তবে যাওয়ার আগে মনে হলো যেন বাবার চোখের কোণে আমি জলের রেখা দেখতে পেলাম। জানি না ঠিক দেখলাম কিনা, চোখের ভুলও হতে পারে। আচ্ছা, বাবা এতক্ষণ যেগুলো বলে গেল সেগুলো আমার মনের ভুল নয় তো? না, মনের ভুল নয় এতটুকু। মনের ভুল হলে চোখের জলে এমন দৃষ্টি ঝাপসা হতো না আমার। মনের ভুল হলে বুকের মাঝে এমন চিনচিনে ব্যথাও হতো না। আর পারলাম না দাঁড়িয়ে থাকতে। সারা শরীর আমার ভরশূন্য হয়ে এলো। লুটিয়ে পড়লাম মাটিতে। অঝোর শ্রাবণের ধরা বুঝি আবার ঝরতে শুরু করলো। তবে এবারে শুধু বাইরে নয়, আমার আঁখি পল্লবেও লাগলো তার ছোঁয়া। স্থান কাল ভুলে ডুবে গেলাম নিজের অনন্ত অশ্রু নদীতে। কতক্ষণ আর কতটা যে কেঁদেছিলাম সে রাতে, তার হিসেব আজ আর নেই আমার কাছে। তবে একটা বিষয়ে নির্ভুল হয়ে বলতে পারি, সেদিন থেকেই আমার জীবনের কান্নাটা অঙ্গাঙ্গিভাবে জুড়ে গিয়েছিল আমার জীবনে। সেদিনের পর থেকে আর চোখের পাতা শুকোয়নি আমার। আকাশ শর্মা নামের যে রাহু আমার জীবনে হাজির হয়েছিল, তার বিষ নজরে সুখের সূর্যগ্রহণ লেগেছিল সেদিনই থেকে। সেই রাতে প্রায় 11টার দিকে দাশু দাদা আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় মুখ নিচু করে। দরজা খোলাই ছিল, তাই নক করার প্রয়োজন ছিল না। তবুও নিজের উপস্থিতির জানান দিতে মৃদু কণ্ঠে ডেকে বলেছিল, দিদিমণি, ও দিদিমণি, এতটা রাত হলো, কিছু কি খাবেনি? ওদিকে বড়বাবু জোর লাগিয়ে পড়ে আছে ঘরের ভেতর। এত ডাকলেম তবুও দরজা খোলেননি। এখন তুমিও যদি অমনি করে পড়ে থাকো তবে কেমনে হবে বলো দেখি? ওটো দিদিমণি, অমনি করে সমস্ত মেয়ে পড়ে থাকলে ঘরের কি আর ভালো হয় বলো দেখি? ওটো, দুটি খেয়ে নাও। সকাল থেকে তো কিচ্ছুটি পেটে পড়েনি। ও দিদিমণি, শুনছো? শুনলাম, উঠেও বসলাম, কিন্তু ঘরের বাইরে না বেরিয়ে ঠায় বসে রইলাম। আমাকে স্থির হয়ে বসে থাকতে দেখে দাশু দাদাও তাড়া লাগালো, বলল, আবার বসে রইলে? আচ্ছা, তোমাদের বাপ মেয়ের আজকে কি হয়েছে বলো তো? কেউ কিচ্ছুটি দাঁতে কাটুনি বাড়ি এসে। এদিকে খাবার দাবার সব ঠান্ডা হয়ে জিরিয়ে গেল। দু চোখের জল মুছে নিয়ে গলাটা যতদূর সম্ভব শান্ত স্বাভাবিক রেখে বললাম, দাশু দাদা, তোমরা খেয়ে নাও গিয়ে, আমার আর খিদে নেই গো। আজ আর কিচ্ছু খাবো না, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি একটু শুই, তোমরা যাও খেয়ে নাও। সাধারণ ঘরের পরিচালক হলেও এই অসতিপর বৃদ্ধ আমায় কোলে পিঠে মানুষ করেছেন সেই ছোটোর থেকে। তার চোখকে কি এত সহজে ফাঁকি দিতে পারি আমি? ঠিক আমার শুকনো মুখ আর ভেজা চোখের পাতা দেখে বুঝে গেল কিছু একটা সমস্যা হয়েছে। দুপা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো তো তোমাদের? আজ কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কত লোকজন বাড়িতে এলো। কি সব পেরেস মিটিং না কি ছাই করতে? তারপর থেকে তোমাদের বাপ মেয়ের কি হলো কও দেখি? বড়বাবু তো দৌড় দিয়ে বসে আছেন আর তুমি কাঁদছ। কি হয়েছে দিদিমণি, সত্যি করে কও দেখি? কত কি যে আজই হয়েছে তা কি করে আর বলতাম দাশুদাকে। আর বললেই বা ও কতটা বুঝতো কে জানে। কিন্তু নিজের মুখে আর নিজের দুঃখের কথা বলে
ও বেচারিকে দুঃখ দিতে মন চাইল না আমার, তাই কথা ঘোরাতে বললাম, কিছু হয়নি গো দাশুদা, তুমি যাও আর সবাইকে নিয়ে খেয়ে নাও। আর হ্যাঁ, মনোহর কাকার গাড়িতে মিষ্টি রাখা ছিল, কাকা যদি ভুলে গিয়ে থাকে তবে তুমি একটু গিয়ে নিয়ে এসো। রেজাল্ট ভালো হয়েছে তাই নিয়ে এসেছিলাম, তোমরা খেয়ে নিও কিন্তু। আর শোনো, যাওয়ার আগে দরজাটা একটু টেনে দিয়ে যাও প্লিজ। একসাথে এতগুলো কথা বলে দিলাম যাতে দাশু দাদা আর কিচ্ছু না জিজ্ঞেস করতে পারে। হলেও তাই। দাশু দাদা দেখলাম খানিকক্ষণ বাদে কিছু ভাবনা চিন্তা করে দরজাটা আলতো হাতে টেনে বন্ধ করে দিয়ে চলে গেল। দরজা বন্ধ, এবারে বসে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আসলে এই দাশুদাই হোক বা মনোহর কাকা, এরা প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে। না ওরা আমাকে কোনোদিন নিজেদের মালিকের মেয়ে ভেবে দূরত্ব বজায় রেখেছে, আর না আমি কোনোদিন নিতান্ত কাজের লোক ভেবে ওদের তাচ্ছিল্য করেছি। প্রকৃতপক্ষে এদের স্নেহ মমতাকে অবলম্বন করেই আমি বড় হয়েছি। আমার ম্লান মুখ বা চোখের জল এদের মনে কাঁটার মতো বেঁধে, আমার সামান্যতম অসুখ এদের কপালে চিন্তার ভাঁজ ফেলে। তাই আজও যখন এক অচেনা কারণ ওদের এই স্নেহের পাত্রীর চোখে কষ্টের আভাস ওরা দেখতে পেয়েছে, তখনই ওদের মাঝে আশঙ্কা তৈরি হয়েছে। ওদের এই স্নেহ মমতা ভালোবাসার মূল্য পার্থিব কোনো বস্তু দিয়ে পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। ওরা আমার জীবনের এক একটা স্থান জুড়ে রয়েছে, আর এই বিষয়টা ওরাও জানে। তাই আজ আমার আচরণের সামান্যতম পরিবর্তনটুকুতে ওরা ভীত হয়ে উঠেছে। আমি বুঝি সবটাই, কিন্তু যে অনাহত বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমি নিজেই জানি না, তা ওদেরকে বোঝাবো কিভাবে? তাই আজ একান্ত নিরুপায় হয়েই এই গম্ভীর্য আর একাকিত্বের অদৃশ্য আবরণটা আমায় টানতেই হলো। দাশুদা চলে যেতেই একটা চিন্তা আমায় ঘিরে ধরল। মনে হলো দাশুদা বলল, বাবা দরজা বন্ধ করে রেখেছে, ডাকাডাকি করেও খুলছে না, একবার কি আমি গিয়ে ডাক দেব? আমার হাঁক শুনে হয়তো দরজা খুলে দিতেও পারে। আবার মনে হলো আমার মতো ওই মানুষটাও সকাল থেকে না খাওয়া, তবে কি ডেকে নিয়ে নিজের হাতে গুছিয়ে খেতে বসাবো সব সময়ের মতন? কিন্তু তারপরেই মনে আসলো আজকের দিনটা তো আর সেদিনের মতো নয়। আজকের দিনটা আলাদা, অনেক আলাদা। আজকের দিনটা ভাঙনের দিন। নিজেদের মাঝে মিষ্টি সম্পর্কের যে সুতোয় আমরা বাঁধা ছিলাম, আজ তাতে চিড় ধরেছে। আর সেই চিড় ধরিয়েছে বাবা নিজেই। যখন ওনার দিক থেকে একটা উদাসীনতা থাকতে পারে, তবে আমার কি অভিমানের জায়গাটুকু নেই? যে বাবা আমার লেখাপড়া, আমার ভবিষ্যৎ নিয়ে চিরটাকাল চিন্তিত থেকেছে, সব ক্ষেত্রে আমাকে মোটিভেট করেছে, আজ সেই আমার রেজাল্ট, আমার ফিউচার প্ল্যান নিয়ে এতটা নিরাসক্ত হয়ে যেতে পারে কি করে? আমার মার্কশিটটাও পর্যন্ত হাতে তুলে দেখার প্রয়োজন মনে করলো না। অবুঝের মতো রাগের বশে মনে হলো, না খেয়ে দরজা দিয়ে যখন ঘরবন্দি হয়ে থাকতেই চায়, তখন তাই থাকুক। এক রাত না খেলে এমন কিছু ক্ষতি হবে না। ওনার যখন আমাকে নিয়ে এতটা নৈরাশ্য থাকতে পারে, তখন আমারই বা কী প্রয়োজন ওকে নিয়ে এত বৃথা চিন্তা করে? এমনিতেই তো আর মাত্র 2 দিনের অতিথি আমি, কি হবে মিছিমিছি মায়া বাড়িয়ে? এ কথা মনে হতেই অভিমানটা যেন আরও বেড়ে গেল। ধীরে ধীরে যেন নিজের ঘরেই নিজেকে একটা অচেনা আগন্তুক মনে হতে লাগলো। মনের কোণের অজস্র অনুভূতির স্মৃতির পাতা উল্টে নিজেকে বেঁধে রাখতে চাইলেও পারল না অতীতের সুখ স্মৃতি দিয়ে বর্তমানের পীড়াকে ভোলাতে। চোখ দুটো জ্বালা করে উঠল। হাজার চেষ্টা করেও পারলাম না উপচে কান্নাটাকে থামাতে। বুকের ভেতরের চাপা বেদনা চোখের জলের আকার নিয়ে
সবেগে বেরিয়ে এলো। রাত তখন প্রায় 1:30 বা তারও একটু বেশি হবে হয়তো, ঠিক খেয়াল নেই। হঠাৎ একটা যান্ত্রিক সুরে ধরফড় করে উঠে বসলাম। দেখি সে আমার ঘরের মেঝেতেই বসে আছি। বুঝলাম কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন এখানেই ঘুমিয়ে পড়েছি। যান্ত্রিক শব্দটা তখনও একটানা একঘেয়েভাবে হয়ে চলেছে। যেটুকু তন্ত্রের মতো ভাব হয়েছিল সেটুকুও কেটে গেল। শব্দের উৎস লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মোবাইলটাই তখন থেকে রিং হয়ে চলেছে। সেটাকে হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:45 বাজে। এত রাতে কে ফোন করলো আমাকে? রিসিভ করবো কিনা ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এত রাতে কে না কে ফোন করেছে, আবার আননোন নাম্বার থেকে, কি দরকার রিসিভ করার? এসব ভাবতে ভাবতেই আবার সেই একই নাম্বার থেকে আবার কল এলো। 2-3 রিং হয়ে কেটে যাবে, ঠিক তার আগেই কি মনে হতে আমি কলটা রিসিভ করে নিলাম। এপাশ থেকে হ্যালো বলবো তার আগেই একটা গম্ভীর পুরুষ কণ্ঠ ওপাশ থেকে বলে উঠল, হ্যালো মাই লাভ। চমকে উঠলাম। বললে হয়তো কম বলা হবে। সেই কণ্ঠ শুনে সেই মুহূর্তে মনে হলো শরীরের সব রক্ত একসাথে আছড়ে পড়ল আমার কানে। বুকের মাঝের হাঁপড় ছিটকে পড়ল যেন, কারণ এই কণ্ঠ আমার সদ্য পরিচিত একজনের, যার কারণে আজ আমার জীবনের সব সাজানো সমীকরণ বদলে গেছে বিনা কোনো পূর্বাভাসে। এই কণ্ঠ তার, এই কণ্ঠ আকাশ শর্মার।